আর্থিক মজুরি ও প্রকৃতির মজুরির মধ্যে প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কি? ডিফারেন্স বিটুইন মানি ওয়েজেস এন্ড রিয়েল ওয়েজেস। একটা লেখেন সংখ্যাগত পার্থক্য, সরাসরি লেখেন, কোনো মাঝখানে কোনো দাগ হবে না। হ্যাঁ, লেখেন সংখ্যাগত পার্থক্য। 1 নম্বর পয়েন্ট, সংখ্যাগত পার্থক্য দিয়ে কোলন ড্যাশ দেন। জি স্যার। লেখেন কোন নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক দেখছেন? স্যার আরেকবার বলেন স্যার। হ্যাঁ, 1 নম্বর এখন হলো পয়েন্ট হলো সংখ্যাগত পার্থক্য। ইম্পর্টেন্ট কোশ্চেন। সংখ্যাগত পার্থক্য লিখে কোলন ড্যাশ দেন। লেখেন কোন নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে, লেখেন পারিশ্রমিক হিসেবে যে পরিমাণ অর্থ পায় তাকে আর্থিক মজুরি বলে। কোন নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে পরিমাণ অর্থ পায় তাকে আর্থিক মজুরি বলে। দাঁড়িয়ে দেন, লিখছেন? হ্যালো 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 স্যার, এটার প্রশ্নটা ছিল কি স্যার? প্রশ্ন হলো আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কি? আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কি? আমার কোশ্চেনের মধ্যে আছে, দেখেন সাইশন 3rd অধ্যায় 3য় অধ্যায়। জি স্যার। লিখছেন? জি স্যার, লেখা হয়েছে স্যার। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আমার এই সাজেশনে যা আছে সব কোশ্চেন আমি পড়াবো, পড়াই দিয়ে মুখস্থ করে ফেলেন। মানে কলেজ খোলার পরই কিন্তু আপনাদের অনেক পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে পরীক্ষাটা হবে শর্টকাট, যাই হোক। আপনি তো একদিন 3rd ইয়ার পরীক্ষা দিয়েই ফেলাইতেন। তারপর লেখেন হলো অপরদিকে, একটু প্যারা করে লেখেন, অপরদিকে একজন শ্রমিক, একটু প্যারা করে লেখেন, অপরদিকে একজন শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ সামগ্রী ক্রয় করতে পারে এবং কর্মরত, সমস্যা নেই তো? ছিল সবাই না? লিখছেন? অপরদিকে একজন শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এবং কর্মরত প্রতিষ্ঠান থেকে অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে তার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। লিখছেন? জি স্যার, লিখছি স্যার। 2 নম্বর লেখেন। 2 আপনি একটু খেয়াল রাখেন তো যে আমাদের কোনো টিচার ঢুকে নাকি, ওই যে এই কম্পিউটার একটা হালকা টিচার আছে না, হ্যাংলা মতো। জি স্যার। উনি কিন্তু মাঝে ঢুকে, কিন্তু দেখে আর কি ঢুকে। ঠিক, একটু খেয়াল করেন, আমাকে একটু বললেন না, মানে আমার এখানে কমিটি করা যায় না। 2 নম্বর লেখেন প্রকৃত সুযোগ সুবিধার পরে কি স্যার একটু সুযোগ সুবিধা পেয়ে থাকে তার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। প্রকৃত, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রকৃত মজুরি বলে।
2 নম্বর লেখেন অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা জি স্যার লিখছি। লিখছেন? হ্যাঁ দেখেন কলন ড্যাশ দেন, কলন ড্যাশ। 7টা পয়েন্ট আছে। কোন শ্রমিকের অর্থনৈতিক অবস্থা, কোন শ্রমিকের অর্থনৈতিক অবস্থা আর্থিক মজুরির দ্বারা বিচার করা যায় না। আর্থিক মজুরির দ্বারা বিচার করা যায় না। কোন শ্রমিকের প্রকৃত অর্থনৈতিক অবস্থা আর্থিক মজুরি দ্বারা বিচার করা যায় না, বরং প্রকৃত মজুরি দ্বারাই বিচার করা যায়। বরং প্রকৃত মজুরি দ্বারাই বিচার করা যায়। লিখছেন? জি স্যার। কোন শ্রমিকের প্রকৃত অর্থনৈতিক অবস্থা আর্থিক মজুরি দ্বারা বিচার করা যায় না, বরং প্রকৃত মজুরি দ্বারাই বিচার করা যায়। 3 নম্বর লেখেন। 3 কাজের প্রতি আগ্রহ। কাজের প্রতি আগ্রহ 3 নম্বর পয়েন্ট লেখেন শ্রমিকদের নিকট আর্থিক মজুরির চেয়ে, শ্রমিকদের নিকট আর্থিক মজুরির চেয়ে, আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরির বেশি আকর্ষণীয়। প্রকৃত মজুরি বেশি আকর্ষণীয়। শ্রমিকদের নিকট স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। বাবা এই 10-12 মিনিট পর সবাই ভালো। কি কোথায়? হয়ে গেছে স্যার। স্যার কোথায় দেশে রয়েছেন? স্যার। ও কুমিল্লা থাকেন? বরিশাল স্যার, বরিশাল বরিশাল। স্যার, বরিশাল। ও আচ্ছা আচ্ছা, কাজকর্ম করতেছেন? বরিশালে তো না দেখি স্যার। পানি বাড়তেছে। স্যার আমি আছি আপাতত স্যার গোপালগঞ্জের ভিতরে স্যার, এইখানে আমার নানা বাড়িতে, এইখানে আসছি। ও আচ্ছা আচ্ছা, থাকেন থাকেন। একটু হালকা পড়াশোনা করেন, বুঝছেন না? আর যদি জি কোনো স্যার। ব্যবসা বাণিজ্য থাকে ব্যবসা বাণিজ্য করেন। এই সময়টা আর পাইবেন না। আমার 5-6 মাস হয়ে গেল আবার। কলেজ খুলতে দেরি আছে মনে হয়, সম্ভাবনা বেশি। যে জি স্যার। অবস্থা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু আপনারা যে যার মতো অনেকে কিন্তু গ্রামে যে ব্যবসা বাণিজ্য করতেছে তুমসে উপজেলা লেভেলের বাজার সাথে, কি করবো আর? স্যার স্যার লেখা কি অনেক হয়ে গেছে স্যার? কয়েকটাই। না 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 না, লেখা অনেক হয় নাই। হ্যাঁ, আমি 2টা সাবজেক্ট আপনাদের ভালো মতো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এইটা এবং লিগ্যাল অ্যাসপেক্টটা, এই 2টা আমার উপর ছেড়ে দেন, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। জি স্যার। হ্যাঁ, এই 2টা করে দেন, আর গুলি আপনারা অন্যান্য জানি না। এটা আর হলো আমি হলো ওইটা লিগ্যাল অ্যাসপেক্টটা আমি সাজেশন প্রায় হয়ে গেছে। এটা আমি কম্পিউটার করে আমি মেসেঞ্জারে দিয়ে দেব, না আপনারা সবাই পেয়ে যাবেন। ওইটা আমি পড়াবো। চুক্তি আইন, ঠিক আছে? ওইটা আমি পড়াই দেব ইনশাআল্লাহ। পরে পুরা লেখাই দেব। এটা লেখাই দিলে বই আর লাগবে না আপনাদের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। দেখেন, হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, 3 নম্বর হলো কাজের প্রতি আগ্রহ। লিখছেন? দেখেন 3 নম্বর পয়েন্ট হলো কাজের প্রতি আগ্রহ। দেখেন শ্রমিকদের নিকট আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরি বেশি আকর্ষণীয়। প্রকৃত মজুরি বেশি আকর্ষণীয়। লিখছেন? দেখেন এর কারণে কাজের প্রতি আগ্রহ নির্ভর করে প্রকৃত মজুরির উপর। কাজের প্রতি আগ্রহ নির্ভর করে প্রকৃত মজুরির উপর, কমা আর্থিক মজুরির উপর নয়। আর্থিক মজুরির উপর নয়। আগ্রহ নির্ভর করে প্রকৃত মজুরির উপর, আর্থিক মজুরির উপর নয়। লিখছেন? হ্যালো। 4 নম্বর লেখেন পরিমাপের পদ্ধতি। পরিমাপের পদ্ধতি। জি স্যার বলেন। 4 নম্বর লেখেন হলো পরিমাপের পদ্ধতি। লেখেন আর্থিক মজুরি 4 নম্বর পয়েন্ট, 7 নম্বর মানে 7টা পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 3rd চ্যাপ্টার, এটা পরে আরেকটা কোশ্চেন পড়ামু। দেখেন কাজের পরিমাপের পদ্ধতি।
লিখে কলন ড্যাশ দেন। দেখেন আর্থিক মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ। পরিমাপের মাপকাঠি হলো অর্থ। আর্থিক মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ। দাঁড়িয়ে দিয়ে লেখেন কিন্তু প্রকৃত মজুরি শুধুমাত্র অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। শুধুমাত্র অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। স্যার কিন্তু প্রকৃত রিয়াল আর কি, প্রকৃতি না, কিন্তু প্রকৃত রিয়াল মজুরি শুধুমাত্র অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। দাঁড়িয়ে লেখেন কি পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করা যায়, কি পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করা যায় সেটি দিয়েই প্রকৃত মজুরি পরিমাপ করা যায়। সেটি দিয়েই প্রকৃত মজুরি পরিমাপ করা যায়। আবার একটু স্যার। আমি আবার বলতেছি, আর্থিক মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ দাঁড়ি, কিন্তু প্রকৃত মজুরি শুধুমাত্র অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তার দিয়ে লেখেন কি পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করা যায় সেটি দিয়েই প্রকৃত মজুরি পরিমাপ করা যায়। স্যার আর কি পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করা যায় সেটি দিয়েই এই প্রকৃত মজুরি পরিমাপ করা যায়। জি স্যার। বাস্তব লেখেন জি স্যার বলেন। দাম স্তরের সাথে সম্পর্ক। জি স্যার। দেখছেন? জি স্যার লিখ। দাঁড়িয়ে লেখেন কলম ড্যাশ দিয়ে লেখেন দেখেন আর্থিক মজুরি বেশি হলেও দাম স্তর যদি উচ্চ হয়, আর্থিক মজুরি বেশি হলেও দাম স্তর যদি উচ্চ হয় এবং এর ফলে শ্রমিক যদি অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে, দেখেন হ্যালো, জি স্যার, হ্যাঁ শুনতেছি স্যার। দেখেন আর্থিক মজুরি বেশি হলেও দাম স্তর যদি উচ্চ হয় এবং এর ফলে যদি অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে, তাহলে তার অর্থনৈতিক অবস্থা ভালো যাবে না। দাঁড়িয়ে দিয়ে লেখেন পক্ষান্তরে, প্যারা করে লেখেন পক্ষান্তরে আর্থিক মজুরি বেশি না হলেও দাম স্তর যদি নিচু হয়, আর্থিক মজুরি বেশি না হলেও দাম স্তর যদি নিচু হয় এবং শ্রমিক যদি আনুষাঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে,
তাহলে তার প্রকৃত মজুরি বেশি হবে। তাহলে তার প্রকৃত মজুরি বেশি হবে। দেখছেন? হ্যাঁ জি স্যার, লিখছি স্যার। 6 নম্বর, এটা শেষ প্রায়, 2টা পয়েন্ট আছে। দেখেন, স্যার বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, বিভিন্ন সুবিধা ভোগ করে, তাহলে তার প্রকৃত মজুরি বেশি হবে। তাহলে তার তাহলে তার প্রকৃত মজুরি বেশি হবে। প্রকৃত মানে রিয়েল ওয়েজেস। 6 নম্বর লেখেন, সংকীর্ণ সংকীর্ণ অবলিক বিস্তীর্ণ ধারণা। সংকীর্ণ অবলিক দিয়ে লেখেন বিস্তৃত ধারণা। স্যার বিস্তৃত কি রিফেল হয় নাকি রিসিকার হয়? বিস্তৃত মানে বড় ধারণা, সংকীর্ণ হলো ছোট আর বিস্তৃত হলো বড় ধারণা। অবলিক দিয়ে লেখেন, সংকীর্ণ অবলিক বিস্তৃত ধারণা। না, এখন বলুন। কলন্ডেস দিয়ে লেখেন। 6 নম্বর পয়েন্ট এটা, সংকীর্ণ অবলিক দেন বিস্তৃত ধারণা। দেখছেন? লেখেন, আর্থিক মজুরি শুধুমাত্র, কলন্ডেস দিয়ে লেখেন, আর্থিক মজুরি শুধুমাত্র নগদ অর্থের সাথে সম্পর্কিত একটি ধারণা। আর্থিক মজুরি শুধুমাত্র নগদ অর্থের সাথে সম্পর্কিত ধারণা। এ কারণে আর্থিক মজুরি একটি সংকীর্ণ ধারণা। এ কারণে আর্থিক মজুরি একটি সংকীর্ণ ধারণা। দেখছেন? দেখেন, আর্থিক মজুরি শুধুমাত্র নগদ অর্থের সাথে সম্পর্কিত একটি ধারণা। এ কারণে আর্থিক মজুরি একটি সংকীর্ণ ধারণা। লেখেন, অপরদিকে একটু প্যারা করে লিখতেছি। হ্যাঁ, লেখেন, অপরদিকে প্রকৃত মজুরি অর্থ ছাড়াও দ্রব্যমূল্য কমা কাজের প্রকৃতি কমা নিরাপত্তা কমাতে লেখেন, সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ের সাথে সম্পর্কিত একটি ধারণা। দাঁড়িয়ে লেখেন, এ কারণে প্রকৃত মজুরি বেশি বিস্তৃত ধারণা। 7 নম্বর লেখেন, লাস্ট পয়েন্ট দিয়ে লেখেন, জি স্যার বলেন। স্যার প্রকৃত মজুরি বেশি বিস্তৃত মানে বড় ধারণা। দেখছেন? 7 নম্বর লেখেন, প্রতীকগত পার্থক্য। প্রতীক। 7 নম্বর লেখেন, প্রতীকগত পার্থক্য।
স্যার ওই যে সিম্বল টাইপসের না প্রতীকগত? প্রতীকগত পার্থক্য। লাস্ট পয়েন্ট শেষ। লেখেন আর্থিক মজুরিকে সাধারণত ডাব্লু দ্বারা প্রতীক দ্বারা সূচিত করা হয়। ডাব্লিউ ইংলিশে বড় হাতের ডাব্লিউ দ্বারা সূচিত করা হয়। তাহলে লেখেন পক্ষান্তরে প্রকৃত মজুরিকে দেখেন ডাব্লিউ ডিভাইডেড বাই পি, বুঝছেন? ডাব্লিউ ভাগ আর কি, মানে ডিভাইডেড বাই পি প্রতীক দ্বারা সূচিত করা হয়। উপরে ডাব্লিউ নিচে পি, জি স্যার, হ্যাঁ, ডাব্লিউ ডিভাইড বাই পি দ্বারা সূচিত করা হয়। পি দ্বারা সূচিত করা হয়। ডাব্লিউ স্যার পি না বি? পি পি কিউ আর এস টি পি পি ইউ দ্বারা পি প্রতীক দ্বারা সূচিত করা হয়। শেষ লিখছেন? হ্যাঁ স্যার, লিখছি শেষ। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন লেখেন। আমি আর আচ্ছা 10 মিনিট আছে সময়। আচ্ছা আমি খালি শুধু পয়েন্টগুলো দিয়ে দিই। দেখেন কোশ্চেনটা লেখেন, প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে? কোশ্চেন লিখছেন? জি স্যার, লিখছি। ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে লিখছেন? জি স্যার, লিখছি। দেখেন 1 নম্বর পয়েন্ট লেখেন, অর্থের ক্রয় আমি শুধু পয়েন্টটা দিয়ে দিই, একটু হালকা একটু বুঝিয়ে দিই বা শেষ করে দিই। এটা লেখার দরকার নেই, এটা আপনি লিখতে পারবেন। লেখেন অর্থের ক্রয় ক্ষমতা। দেখছেন? হ্যাঁ জি স্যার, লিখছি। অর্থের ক্রয় ক্ষমতা 1। 2 নম্বর লেখেন কাজের প্রকৃতি। কাজের প্রকৃতি। 3 নম্বর লেখেন কাজের স্থায়িত্ব। কাজের স্থায়িত্ব। পরে লেখেন কাজের সময়। কাজের সময়। জি স্যার, 5 নাম্বার। 4 নম্বর লেখেন কাজের সময়। এক হলো কাজের ক্রয় ক্ষমতা, আবার রিপিট করতেছি। 2 নম্বর হলো কাজের প্রকৃতি। 3 নম্বর হলো কাজের স্থায়িত্ব। 4 হলো কাজের সময়। 5 শিক্ষাগত ব্যয়। শিক্ষাগত ব্যয়। দেখছেন? 6 নম্বর লেখেন পেশাগত খরচ। দেখছেন? পেশাগত খরচ। 7 নম্বর লেখেন ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা। এটা কিন্তু একটু আলোচনা করতে হবে 2-3 লাইন করে। ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা। পরেরটা লেখেন অতিরিক্ত আয়ের সুযোগ। অতিরিক্ত আয়ের সুযোগ।
অতিরিক্ত আয়ের সুযোগ। লেখেন সামাজিক মর্যাদা। জি স্যার, কি বললেন স্যার? সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদা। দেখছেন? পরেরটা লেখেন কাজের পরিবেশ। কাজের পরিবেশ। কাজের পরিবেশ। জি স্যার, লিখছি। পরেরটা লেখেন সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা। পরেরটা লেখেন অবসরকালীন সুবিধা, 12 নম্বর পয়েন্ট। অবসরকালীন সুবিধা। শেষ? হ্যালো, জি স্যার, হ্যাঁ 12টা লিখছি স্যার। বুঝছে? এই 12টা আপনি 2-3 লাইন করে আলোচনা করবেন। এটার মেন থিং হলো যে এই যে প্রকৃত মজুরি কিসের উপর নির্ভর করে? প্রকৃত মজুরি বলতে বোঝায় যে ওই যে আপনি পেনশন পান, গাড়ি পান, বাড়ি পান, আলাদা এক্সট্রা ফ্যাসিলিটি। বুঝতে পারছেন ঘটনা? হ্যাঁ, বোনাস পান। এটাকে বলা হলো প্রকৃত মজুরি। এটা কিসের উপর নির্ভর করতেছে? হ্যাঁ, এই বিষয়গুলোর উপর নির্ভর করতেছে আপনার প্রকৃত মজুরি কম হবে না বেশি হবে। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার, হ্যাঁ। এবার এখানে বলা আছে যে কি আছে যে অর্থের এইসব এসব হ্যাঁ, একটা আছে যে অর্থের ক্রয় ক্ষমতা। হ্যাঁ, যে দেখা যায় যে আপনার যে পরিমাণ আপনি বেতন পাচ্ছেন সেটা যদি আপনি কোনো ক্রয় করতে না পারেন তাহলে তো হইলো না। হ্যাঁ, তাহলে এটার উপর নির্ভর করতেছে আপনার প্রকৃত মজুরি বেশি হবে না কম হবে। তো কাজের প্রকৃতি, কাজটা যদি কষ্টকর হয়, হ্যাঁ, তাহলে আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরি কম হবে। হ্যাঁ, যে প্রকৃত মজুরি কাজের প্রকৃত মজুরি হবে। কোনো কাজ যদি কোনো কষ্টকর হয় বা কোনো অনেক কঠিন কাজ তাহলে দেখা যাবে যে আপনাকে অবশ্যই এই মজুরিটা বেশি দিতে হবে। কাজের স্থায়িত্ব, শিক্ষাগত ব্যয়, হ্যাঁ, এগুলোর উপর ডিপেন্ড করতেছে আপনার প্রকৃত বা রিয়াল মজুরিটা কিরকম হবে। হ্যাঁ, রিয়াল মজুরি হলো যে আপনার বেতন ছাড়াও অন্যান্য যে সুবিধা, আপনার বেতন যে 20,000 টাকা হয়, তো অন্যান্য আ আ ই আয় যদি আপনার আরো আরো 20 বা 25,000 টাকা হয় তখন কিন্তু আপনি কাজ করবেন। আপনি গাড়ি পাইছেন, আপনি বন্ধ পাইছেন, তো 2 মাসের আপনি টিকেট পাইছেন বিদেশ যাওয়ার। এটাকে বলা হলো রিয়াল ওয়েজেস। ঠিক আছে?